16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। তো এসআইআর এর এই হিয়ারিং প্রক্রিয়াতে যদি আপনাদের নাম আসে তাহলে সেক্ষেত্রে আপনারা তখন কি করবেন, অর্থাৎ হিয়ারিং প্রক্রিয়াতে আপনাদের নাম আসলে পরে কি কি কাজ আপনাদের করতে হবে, কি কি কাজ আপনারা ভুলেও করবেন না। এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেল পর্যন্ত হতে পারে, এছাড়া আপনাদের আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে। এছাড়া এসআইআর এর পুরো হিয়ারিং প্রক্রিয়াতে কাদের কাদের ডাকা হবে, এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে কাদের কাদের হিয়ারিং প্রক্রিয়াতে ডাকা হবে। তো চলুন সমস্ত বিস্তারিত জানাতে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন। দেখুন, নির্বাচন কমিশন 2016 সালের ভোটার তালিকা প্রকাশ এবং তার পরবর্তী শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা অলরেডি জারি করেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে অনেকের মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে যে তালিকায় যদি নাম না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন। তো ফার্স্টে আমরা জানবো যে যদি আপনাদের খসড়া ভোটার তালিকাতে নাম না থাকে তাহলে আপনি কি করবেন। দেখুন, খসড়া ভোটার তালিকা যাচাই করার পরে যদি আপনি দেখেন যে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আতঙ্কিত হয়ে যাবেন, প্যানিক হয়ে যাবেন না যে এবার আমার কি হলো, আমাকে তো বাংলাদেশে পাঠিয়ে দেবে, আমাকে তো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এরকম হবেন না, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন কি করবেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে আপনাকে অবিলম্বে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? যাদের নাম খসড়া তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ফর্ম 6 বা অ্যানেক্সার 4 সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ নতুন কোনো যদি ভোটার থাকে তিনি যেভাবে ভোটার তালিকায় নিজের নাম তোলেন ঠিক সেরকম ভাবে আপনাকে শুধুমাত্র নিজের নাম আবার নতুন করে ভোটার তালিকায় তুলতে হবে। তার জন্য আপনাকে ফর্ম 6 বা অ্যানেক্সার 4 পূরণ করতে হবে। এটি নতুন নাম অন্তর্ভুক্তর জন্য অত্যন্ত জরুরি। তো শুনানি প্রক্রিয়া, তো কাদের ডাকা হবে এবং কিভাবে ডাকা হবে। 17 ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হবার কথা রয়েছে। খুব সম্ভবত 17, 18, 19-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। এই শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে কমিশন কিন্তু স্পষ্ট কিছু নির্দেশিকা জারি করেছে। যেমন মূলত কাদের ডাকা হবে। দেখুন, মূলত না 3 ধরনের ভোটারদের এই তালিকাতে ডাকার এই হিয়ারিং প্রক্রিয়াতে ডাকার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, যাদের 2002 সালের তথ্যের সাথে 2025 সালের তথ্যের কোনো মিল বা ম্যাপিং খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ 2002-তে যিনি যে তথ্য দিয়েছেন এবং 2025-এ তিনি তার যা তথ্য, অর্থাৎ দুটার মধ্যে কোনো মিল নেই। নাম রয়েছে 2002-এ ঠিক, কিন্তু দুজনের মধ্যে কোনো মিল নেই, তথ্যের পুরো অমিল রয়েছে। তো সেক্ষেত্রে অর্থাৎ ধরুন 2002-এর লিস্টে বাবার নাম রয়েছে অন্য, 2025-এর লিস্টে বাবার নাম হয়ে গেছে অন্য। তো সেক্ষেত্রে যদি এরকম কেউ থেকে থাকে, যদিও পাওয়া গেছে, প্রচুর ভোটার পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। নাম্বার 2-এ বলা হয়েছে যারা এনুমারেশন ফর্মের নিচের থাকা 2002 সালের অংশটিকে পূরণ করেননি। তো এটা কারা করেননি আপনারা তো নিশ্চয়ই জানেন, যাদের 2002 সালের ভোটার লিস্টের সাথে কোনো ব্লাড রিলেশন কারোর নাম নেই, অর্থাৎ বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠাকুরদার নাম নেই এবং ঠাকুমার নাম নেই। তো তারা তো নিজের পার্টটিকে তারা ফিল আপ করেনি, তাদেরকে 100% হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। আপনারা কিন্তু জাস্ট রেডি হয়ে যান যে আপনাদের হিয়ারিংয়ে ডাকছে। এবং 3 নম্বর বলা হয়েছে যাদের জমা দেওয়া তথ্যে কোনো ত্রুটি অথবা অসঙ্গতি ধরা পড়েছে তাদের নামও কিন্তু এবার হিয়ারিংয়ে আসতে চলেছে। ঠিক আছে, তো নোটিশ পাঠানোর পদ্ধতি কি রয়েছে, শুনানির জন্য নোটিশ কিভাবে পাওয়া যাবে তা নিয়ে আবার অনেকেই চিন্তিত রয়েছেন। কমিশন জানিয়েছে ফোন অথবা SMS এর মাধ্যমে আপনাকে কমিশন কোনোভাবে ডাকবে না, যে আপনাকে ফোন করলো বা আপনাকে SMS করলো সেভাবে কিন্তু শুনানি প্রক্রিয়া হবে না। তো হতে পারে যে আপনাকে ধরুন BLO আপনাকে ফোন করে বলল যে আপনার নামে হিয়ারিং এসছে, তো সেটা হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের দফতর থেকে AERO অথবা ERO আপনাকে ফোন করবে এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, BLOরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবে। কোন BLO দেবেন? যে BLO আপনাদেরকে এনুমারেশন ফর্ম দিয়েছে সেই BLOই আপনাকে বাড়িতে গিয়ে এই ফর্মটি দিয়ে আসবেন। নাম বদপাড়া এবং তথ্য সংশোধন, ভোটার তালিকা যাচাই বাছাই বা স্ক্রুটনি প্রক্রিয়ার সময় কিছু নাম বাদ পড়তে পারে। কেন নাম বাদ যেতে পারে এবং ভুল থাকলে কিভাবে সেটাকে সংশোধন করবেন তা কিন্তু অলরেডি তারা নির্বাচন কমিশন বলে দিয়েছে। যেমন দেখুন কি কি কারণে আপনাদের নাম বাদ হতে পারে। আপনাদের না ধরুন কি কি কারণে খসড়া ভোটার তালিকায় নাম বাদ হতে পারে। যাদের মৃত্যু হয়েছে অর্থাৎ মৃত ভোটার, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেননি, এটা কিন্তু অলরেডি লাস্ট ডেট বাড়িয়ে দিয়েছিল। তো এই লাস্ট ডেটের মধ্যে যারা ফর্ম জমা দেননি তাদের নাম এনুমারেশন অর্থাৎ যে খসড়া ভোটার তালিকাতে আসবে না, তিনি যেই হন না কেন। এবং যাদের নির্বাচন কমিশন ডুপ্লিকেট ভোটার
ভোটার হিসাবে চিহ্নিত করেছে, অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হিসাবে কিন্তু চিহ্নিত করে নিয়েছে। দেখুন বিএলওদের কাছে না সেম ফেসের বা সেম নামের সেম বাবার নামের তথ্য কিন্তু বিএলও অ্যাপে চলে এসেছে এবং বিএলওরা সেটা যাচাই করেছে এবং এই মর্মে সেই সমস্ত ভোটারদের কিন্তু কি দিতে হচ্ছে জানুন, এই মর্মে ভোটারদের শংসাপত্র দিতে হচ্ছে যে উনাদের নাম শুধুমাত্র ওই বিধানসভা কেন্দ্রে রয়েছে, অন্য কোথাও নেই। যদি সেটা কেউ জমা করতে পারে তাহলেই তার নাম থাকছে, অন্যথায় তার নাম কিন্তু থাকবে না এবং তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তথ্য সংশোধন তো কি করবেন, ভোটার তালিকায় নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্যে যদি আপনাদের কোনো রকম ভাবে ভুল থাকে তো আপাতত বন্ধ রয়েছে। এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি ফর্ম 8 নম্বর ফর্ম পূরণ করে জমা দিলে পরে আপনার ভোটার কার্ডে যদি কোনো প্রকারের ভুল থাকে বা ঠিকানা যদি আপনি পরিবর্তন করতে চান, অথবা ধরুন বিয়ে হয়ে গেছে আপনি নাম পরিবর্তন করতে চান, সেটা করতে পারবেন। তো এখন প্রশ্নটি হচ্ছে শুনানির দিন পরিবর্তন এবং বিশেষ ব্যবস্থা, অর্থাৎ শুনানির দিন কি কোনোভাবে পরিবর্তন করা হতে পারে? শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনো কারণে নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত থাকা সম্ভব যদি না হয় তাহলে কমিশনের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ যদি যে ডেটে আপনাকে হিয়ারিং এর জন্য ডেকেছে সেই ডেটে আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিকল্প ব্যবস্থা করা হতে পারে। দিন পরিবর্তন অনিবার্য কারণে শুনানির দিন উপস্থিত থাকতে না পারলে আপনার ইআরও কাছে আবেদন করে দিন পরিবর্তনের আপনি অনুরোধ জানাতে পারবেন, কিন্তু সেটা কি আদৌ অ্যাপ্রুভ হবে কিনা সেটা কিন্তু ইআরওই বলবে। ভার্চুয়াল শুনানি এটাও পসিবল, কেউ যদি গুরুতর অসুস্থ হন অথবা সশরীরে কেউ যদি উপস্থিত হতে অক্ষম হন তবে উপযুক্ত কারণ দর্শালে কমিশন প্রয়োজনে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে পারবে। কমিশন যদি চায় তাহলে সেটা করে দেবে। শুনানি শেষ হবার পরে ইআরও কি সিদ্ধান্ত নিলেন তার ডাকযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনার হিয়ারিং হলো, সে আপনার হচ্ছে আমি বলছি না, ধরুন আপনার হিয়ারিং হলো, তো সেক্ষেত্রে হিয়ারিং এ ধরুন কিছু একটা আপনি ভুল করেছেন, অথবা ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তো আপনি তো কিছু ডকুমেন্টস নিয়ে গেছেন, তো সেই ডকুমেন্টস তো আপনি জমা দিয়েছেন, তো জমা দেওয়ার পরে ইআরও সেই ডকুমেন্টটা আদৌ সন্তুষ্ট হয়েছেন কি হননি, তো সেটা আপনাকে ডাকযোগে ইআরও জানিয়ে দেবে। ঠিক আছে, এছাড়া এনুমারেশন ফর্মে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল তাতেও এসএমএস এর মাধ্যমে ফলাফল আপনি জানতে পারবেন। অর্থাৎ হিয়ারিং হলো কিনা সেটা আপনাকে এসএমএস এ জানাবে না, কিন্তু ফলাফল অর্থাৎ আপনার নাম এক্স্যাক্টলি ফাইনাল ভোটার লিস্টে থাকবে কি থাকবে না সেটা কিন্তু আপনি জানতে পারবেন বা আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে এবং আপনি শুনানির কোনো নোটিশও যদি আপনি না পান তবে কিন্তু আপনি বসে থাকবেন না। সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6 এর অ্যানেক্সচার 4 পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ ধরুন আপনার নাম খসড়া ভোটার তালিকাতে নেই, আপনাকে হিয়ারিং এও ডাকলো না, তাহলে সেক্ষেত্রে আপনি বসে থাকলেন যে আমার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে, সেটা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, আপনাকে নতুন করে ভোটার কার্ডে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনাকে কি কি ডকুমেন্টস নিতে হবে। দেখুন, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে এবং আপনি যদি এনুমারেশন ফর্মে যে কোনো ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি করবেন, তাহলে সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টের যেই জায়গাতে আপনার নাম রয়েছে সেটা আপনি জেরক্স নিয়ে যাবেন এবং আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবেন যদি তিনি জীবিত থাকেন, না থাকলে পরে বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। তো অনেকে বলছে যে বার্থ সার্টিফিকেট তো নেই, আমি তো বার্থ সার্টিফিকেট নেই, ডেথ সার্টিফিকেট তো নেই, ডেথ সার্টিফিকেট তো আমি হারিয়ে ফেলেছি। তো আপনি যদি যান তো সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে অথবা পুরসভা অফিসে আপনাকে ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, তো ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন। ঠিক আছে, আর কি কি নেবেন, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, 2002 সালের ভোটার লিস্টে বাবার নাম, মার নাম, ঠাকুমার নাম, ঠাকুরদার নাম, কারোর নাম নেই, তো সেক্ষেত্রে কি করতে হবে, যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশন বলেছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। দেখুন, এখন যদি এই ভুলটি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জেল এবং আপনাদের জরিমানা পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একদম দেখুন বলা হয়েছে যে যদি আপনি হিয়ারিং এর সময় কোনো ডুপ্লিকেট বা কোনো জাল সার্টিফিকেট যদি আপনি জমা করেন অথবা যদি কোনো জাল তথ্য আপনি জমা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেল হবে এবং আপনাদের আর্থিক জরিমানা হবে এবং কিন্তু আপনাদের দুটোও হতে পারে, অর্থাৎ জেলও হতে পারে এবং আপনাদের আর্থিক জরিমানাও হতে পারে। সেই জন্য ভুলেও হিয়ারিং এর সময় কোনো ফেক তথ্য বা কোনো ভুয়ো তথ্য কিন্তু আপনারা দেবেন না, কারণ এগুলোকে কিন্তু খুঁজে বার করা নির্বাচন কমিশনের খুব একটা বড় কাজ নয়, তারা কিন্তু বের করতেই পারবে। তো সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাদের জেল এবং আপনাদের জরিমানা দুটোই হতে পারে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।